স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি খালিদ জামিল। নো ভ্যাকেশন ফর ন্যাশনাল টিম ফুটবল টিম হেড কোচ হাভিয়ার কাব্রেরা করেছেন ওয়ার্ক ফ্রম হোম। 20 দিন পর স্পেন থেকে ঢাকায় ফিরে জানালেন ভিডিও কনফারেন্সে কথা হয়েছে শমীর সাথে। ভুটান আর সিঙ্গাপুর ম্যাচ পরিকল্পনা করেছেন হামজা ও ফাহমিদুলকে নিয়েই। বিস্তারিত অর্ণব বাপির রিপোর্টে। বাংলাদেশে প্রবেশের পথ, এই পথ দিয়েই বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হেড কোচ হিসেবে হাভিয়ার কাব্রেরার আসা যাওয়ার মেয়াদ আগামী বছরের এপ্রিল পর্যন্ত। এই সময়ে নিজ দেশ স্পেনে চলবে যাওয়া আসা। গেল 20 দিন সেখানে তিনি জাতীয় দলের নেক্সট ম্যাচের পরিকল্পনা সাজাতেই ব্যস্ত ছিলেন। সব থেকে বেশি খুশির খবর শামিত সোমের ফিফার ক্লিয়ারেন্স পাওয়া। ভিডিও কনফারেন্সে নিয়মিত হয়েছে কথা। গেল কয়েক বছরে বাংলাদেশের ফুটবল উন্মাদনা কিরকম সেটা হাভিয়ার কাব্রেরা বুঝেই গেছে, তবে সেই উন্মাদনা যে এখন অনেক গুণে বেড়ে গেছে সেটাও কিন্তু টের পাচ্ছে। এখন সামনে কিন্তু গুরুত্বপূর্ণ দুইটা ম্যাচ, একটা ভুটানের সঙ্গে ফ্রেন্ডলি ম্যাচ, তারপরের ম্যাচটাই কিন্তু বাছাই পর্বে সিঙ্গাপুরের সঙ্গে। সব মিলিয়ে কথা বলবো কাব্রেরার সঙ্গে। কাব্রেরা, very short time, Shamit Shom get clearance from FIFA. Yeah, that's very good news. A good player. I've been following up for a long time on him. I had the chance to speak with him. I think it was a week ago. He's also very excited. He's doing very well now. His team is doing much better. We already talked last week, explaining a little bit about the context and about the team and whatever questions he would have. And again, he's very motivated with the opportunity and excited. নিয়মিত খোঁজ রেখেছেন হামজা চৌধুরীর। সামনেই ওর চলতি সিজনের গুরুত্বপূর্ণ ম্যাচ। একবার দুইবার নয়, বেশ কয়েকবার কথা হয়েছে ফাহমিদুলের সাথেও। হামজা টু as well. Hamza, is in a very important moment of the season. I've been in touch with him, but now he's very focused on the match on the 24th of May because it's like a final match for them to promote to the Premier League. And Fahmidul as well. Fahmidul, I was in touch several times with him on video call and WhatsApp, with all players, also with the players that are here in Bangladesh and the players that are abroad. শুধু প্রবাসী ফুটবলারদের সাথেই নয়, জাতীয় দলের বাকি কোচিং স্টাফদের সাথেও রেখেছেন যোগাযোগ। স্পেনে বসেই দেখতেন লিগের ম্যাচগুলো। দারুণ খুশি, দীর্ঘদিন পরে ফুটবল ফিরছে জাতীয় স্টেডিয়ামে। ভুটানের সাথে জিতে আত্মবিশ্বাসটা বাড়িয়ে নিয়ে সিঙ্গাপুরের সাথে বাংলাদেশ দল লড়বে 3 পয়েন্টের জন্য। Well, I think it's a good challenge for everyone because it's going to be the first game at the National Stadium after a long time. Get the first experience in that surface and to prepare for Singapore. So it will be a good opportunity for many players to get some playing time and if the heavy rain allows us, it will be a good show. ভুটান ম্যাচকে সামনে রেখে কাব্রেরার প্রাথমিক স্কোয়াডে ডাক পেতে যাচ্ছে 25 থেকে 26 জন ফুটবলার। সিঙ্গাপুর ম্যাচের আগেই কমিয়ে আনা হবে 23 সদস্যে। Know about the craziness of Bangladeshi supporters regarding next two match. How much you excited your next two assignment? I think it's very exciting, first of all, because coming back after 4 years to the huge. We expect a full house stadium and we really believe that we can get the 3 points in this match and top the group. That would be great. We know that it's a strong opposition, Singapore. They did a very good game against Hong Kong, but we really believe in ourselves and that we can achieve the 3 points. থ্যাংক ইউ সো মাচ কোচ। আসলে এই কোচের অধীনেই কিন্তু বাংলাদেশের ফুটবলে দারুণ কিছু সময় গেছে, হয়তোবা হতাশার গল্পও আছে। এই সামনের দুইটা ম্যাচ বাংলার মানুষের যে উন্মাদনা এখন থেকেই শুরু হয়েছে, সেই উন্মাদনা কিন্তু কোচ ঢাকায় পা রাখার সাথে সাথেই আরও নতুন করে বেড়ে গেল। অর্ণব বাপি, 71, ঢাকা। লাইনে দাঁড়িয়ে ভোগান্তি পোহানোর দিন শেষ। বাংলাদেশ সিঙ্গাপুর হাই ভোল্টেজ ম্যাচের টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। 9 ক্যাটাগরির 18,300 টিকিট বিক্রি করবে বাফুফে। এশিয়ান কাপের তৃতীয় রাউন্ডে বাছাইয়ে 10 জুন ঢাকা জাতীয় স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে লড়বে সিঙ্গাপুর। শনিবার থেকে অনলাইনে টিকিট ছাড়ার কথা জানিয়েছে বাফুফের কম্পিটিশনস কমিটি। টিকিটিফাই.com এই অনলাইন প্ল্যাটফর্মে টিকিট পাওয়া যাবে। প্রেসিডেন্ট বক্স বরাদ্দ থাকছে আমন্ত্রিত অতিথিদের জন্য। স্কাই ভিউয়ের প্রতিটি টিকিট পেতে সমর্থকদের গুনতে হবে 3,000 টাকা। ক্লাব হাউসের দাম 2,000। সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে সাধারণ গ্যালারির 400 টাকা করে। কানাডিয়ান প্রিমিয়ার লিগের ফাঁকেই এবার ফিরছে চ্যাম্পিয়নশিপের ম্যাচ। কোয়ার্টার ফাইনালে শমিত সোমের ক্যাভালরি এফসির প্রতিপক্ষ ভ্যাঙ্কুভার এফসি। ব্রিটিশ কলম্বিয়াতে খেলা শুরু বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল 8টায়। কোহিনুর কণা রিপোর্ট। কানাডিয়ান চ্যাম্পিয়নশিপের সিঙ্গেল নকআউট পর্ব হারলেই বাদ, এমন ম্যাচে সোমের হাতে উঠেছিল ক্যাপ্টেন্সির আর্মব্যান্ড। আর সেই ম্যাচটাতে এডমন্টন স্কটিশকে 6 গোলে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে পা রাখে ক্যাভালরি।
সিপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের এবারে মিশন 8 টপকে সেরা 4-এ জায়গা করে নেয়া। কানাডিয়ান চ্যাম্পিয়নশিপে ক্যাপদের পেরোতে হবে ভ্যাঙ্কুভার বাধা। 2 ম্যাচ সিরিজের প্রথমটা ভ্যাঙ্কুভারের ঘরে ব্রিটিশ কলম্বিয়াতে। দুদলের হেড টু হেড পরিসংখ্যানে ফেভারিটের ট্যাগ থাকছে ক্যাভালরির গায়ে। সব প্রতিযোগিতা মিলিয়ে এখনো পর্যন্ত 10 বার ভ্যাঙ্কুভারের বিপক্ষে লড়েছে সোমের দল। ক্যাভালরির 6 জয়ের বিপরীতে একবারও জিততে পারেনি ভ্যাঙ্কুভার। তবে এই দলটাই সিপিএলে গেল ম্যাচে আটকে দিয়েছিল ক্যাভালরিকে, সেটাও কিনা তাদেরই ঘরের মাঠে। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ 5 ম্যাচে কেবল একটিতে হেরেছে ক্যাভালরি। প্রতিপক্ষের জালে 16 গোল দেওয়ার বিপরীতে হজম করেছে 4টা। বোঝাই যায় শুধু স্কোর করা নয়, ডিফেন্সেও বেশ শক্তিশালী ক্যাভরা। দুদলের শেষ 5 ম্যাচের 3টাই মীমাংসা হয়েছে পয়েন্ট ভাগাভাগিতে। ভ্যাঙ্কুভারের ঘরের 2 ম্যাচের একটিতে ক্যাভালরি 1-0 গোলে জিতলেও অন্যটা হয়েছে গোলশূন্য ড্র। সেমিফাইনালে ট্রেনে চড়তে প্রথম লেগটা দুদলের জন্যই মহা গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচ যে দল জিতবে মোমেন্টাম চলে যাবে তাদের কাছে। এই রাউন্ডে থাকছে অ্যাওয়ে গোল রুল। ম্যাচে জয় তো বটেই, গোল করলে অ্যাডভান্টেজ নিয়ে পরের লেগে নামতে পারবে ক্যাভালরি। এই ম্যাচেও লাইমলাইটে থাকছেন সোম। মাঝমাঠের দখল নিয়ে ফাইনাল থার্ডে বল পৌঁছে দেন এই মিডফিল্ডার। বছর জুড়ে আছেন দারুণ ফর্মে। সিপিএলে 6 ম্যাচ খেলে অ্যাসিস্ট করেছেন 1টা। চ্যাম্পিয়নশিপে এটা সোমের 2 নম্বর ম্যাচ। ড্র নয়, ক্যাভালরির ফোকাস শুধু ম্যাচ জয়। দলের বেস্ট ভার্সন নিয়ে ভ্যাঙ্কুভারকে হারাতে চায় ক্যাভরা। 2026 কনকাকাফ চ্যাম্পিয়নশিপে সরাসরি কোয়ালিফাই করতে যে জিততে হবে কানাডিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপাটা। কোহিনুর কণা, 71। পাকিস্তান সফরে যাচ্ছেন না পেসার নাহিদ রানা, যাবেন না ফিল্ডিং কোচ ও ট্রেনারও। কিছুটা অস্বস্তি নিয়ে টাইগাররা পাকিস্তান গেলেও সমালোচনা চলছে আমিরাতের বিপক্ষে লিটনদের হেরে যাওয়াতে। তবে বিব্রত নন ক্রিকঅফ চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। ছবিটা পুরনো, কিন্তু নাহিদ রানা নতুন করে দেশে ফিরে আসছেন পুরনো এই ছবিটার মতো। পিএসএলে খেলতে গিয়ে ভারত পাকিস্তান সংঘাত রানাকে করেছে মানসিক অবসাদগ্রস্ত। তাই পাকিস্তানে 3 ম্যাচের টি20 সিরিজ খেলতে রাজি নন এই নিউ সেন্সেশন। তার মতোই দলের সঙ্গে পাকিস্তান যেতে চান না টাইগার ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট ও ট্রেনার নাথান কেলি। রাহিদা যেহেতু রিসেন্টলি ওখানে ছিল, স্বাভাবিকভাবে ওরা অনেক কিছু মুখোমুখি হতে হয়েছে। তো সেটাই হয়তো তাকে এই সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে। বাট অন্য দুজন আমরা জানি যে ওরা এই ধরনের ঘটনার মুখোমুখি হতে চায় না। এই ধরনের সিচুয়েশনে আসলে সাধারণত অ্যাভয়েড করতে চায়, সেটাই হয়তো তাদের কারণ। তবে আমার ধারণা যে গ্র্যাজুয়ালি আস্তে আস্তে সবাই বোধহয় একটু স্বাভাবিক হতে পেরেছে, নিজেদের মধ্যে আলাপ করেছে। আমাদের হেড কোচ নিজে যাচ্ছে, সব কিছুই হয়তো অন্যদেরকেও মোটিভেট করেছে একটু অন্যভাবে চিন্তা করতে এবং নিজেদের মত বদলাতে এবং শেষে দলের সাথে যেতে। আমাদের চেষ্টা আছে যে তাড়াতাড়ি গিয়ে ম্যাচটা শেষ করে দিয়ে চলে আসা। সেক্ষেত্রে ছেলেদের মধ্যে যে কিছুটা অস্বস্তি আছে সেটাও কিছুটা কমবে, সব কিছু মিলিয়ে। সব শঙ্কা পেছনে ফেলে ক্রিকেটাররা পাকিস্তান যাচ্ছে, কিন্তু অস্বস্তিও আছে। তার মধ্যে আমিরাতের সঙ্গে হেরে পুরো দলের আত্মবিশ্বাস তলানিতে। মাঠে বসে সেই হার দেখেছেন বিসিবি প্রেসিডেন্ট ও ক্রিকঅফস চেয়ারম্যান। এমন হার নাজমুল আবেদিন ফাহিমকে কতটা বিব্রত করেছে? না, আই এম নট এম্বারেসড, টু বি অনেস্ট। এম্বারেসড না, কারণ আমি না এম্বারেসড না। আপনি যদি ইউএর কথাই বলেন যে হ্যাঁ, ইউএ কিন্তু খুব যে দুর্বল একটা দল তা না, কিন্তু আমাদের যেটা উচিত ছিল কোনো সন্দেহ নেই। বাট এটা একটা প্রসেস। আমার ধারণা যে অনেক সময় 2 পা সামনে আগানোর জন্য 1 পা পিছাতে হয়, কিন্তু আমার মনে হয় এটা আমাদেরকে কিছুটা হলেও জাগিয়ে তুলবে, আমাদের টেনশনটাকে ঠিক জায়গায় নিয়ে আসবে। আমরা কিছু ভুল করেছি কিন্তু এই ম্যাচে, নয়তো হয়তো এই ম্যাচে আমরা জিতে পারতাম। এই ম্যাচে অনেক পজিটিভস আমাদের ছিল, কিন্তু বাট টু বি অনেস্ট যে আমার ধারণা যে আমরা সামনে গ্র্যাজুয়ালি আরও ভালো করতে পারবো। আমার মনে হয় এই ইউএই সিরিজে আমরা একটা বড় জিনিস দেখেছি, সেটা হচ্ছে যে আমাদের যে খেলোয়াড়টা প্রথম ম্যাচে সেঞ্চুরি করলো, সেই খেলোয়াড়টাকে বসিয়ে দিয়ে আরেকজনকে সুযোগ দেওয়ার সাহস দেখাতে পেরেছে টিম ম্যানেজমেন্ট। এটাকে আমি খুব বড় করে দেখতে চাই। অনেকের মনে হতে পারে যে কেন সেঞ্চুরি যে করলো তাকে কেন আমরা বসিয়ে রাখলাম, তাকে তো খেলালেই তো আমরা তো জিতে যেতে পারতাম। আমার মনে হয় একটা বড় দল গঠন করতে গেলে একটা ভালো
রিজার্ভ যদি আমরা তৈরি করতে চাই এবং আমরা যদি ভবিষ্যতের কথা চিন্তা করি 6 মাস পর 9 মাস পরে আমাদের কী অবস্থা দাঁড়াবে, তাহলে বোধহয় দিস ইজ এ গুড ডিসিশন। নাজমুল আবেদিন দলের হারে বিব্রত নন। আমিরাতের বিপক্ষে হার নাকি দলের উন্নতির জন্য একটা প্রক্রিয়া মাত্র। 2 পা আগাতে 1 পা পেছানো, এমন যুক্তি অনেকের পক্ষেই হয়তো মেনে নেওয়া কষ্ট। দলের নির্বাচন প্রক্রিয়া নিয়েও আছে প্রশ্ন। সিলেক্টর না হয়েও ক্রিক অপস চেয়ারম্যান জানালেন মিরাজের টি-20 স্কোয়াডে না থাকার কারণ। সেরা খেলোয়াড় বলতে সেরা খেলোয়াড় ছিল বিপিএল এর বোধহয়। হ্যাঁ, টি-20 ফরম্যাটের সেরা খেলোয়াড় ছিল বিপিএল, সেটা এক জিনিস। এখানে সেরা খেলোয়াড় কিনা এটা আমি জানি না। টু বি ভেরি অনেস্ট, ওকে যদি আমরা টেস্টে চিন্তা করি, ওকে যদি ওয়ানডেতে চিন্তা করি এবং টি-20তে চিন্তা করি, আমার মনে হয় না ও একই জায়গায় থাকবে। 3টা ফরম্যাটে একই জায়গায় থাকবে মনে হয় না। আমার মনে হয় না টি-20তে আমি ওকে যে কোনো সময় একটা বল দিতে পারবো যা বোলিং করো। আই ডোন্ট থিঙ্ক সো। এই জায়গাটাই বোধহয় কিছুটা ঘাটতি থাকতে পারে। এটা আমি আমার কথা বলছি, সিলেকশনের কথা বলছি না। বাংলাদেশ পাকিস্তান সিরিজের সূচি চূড়ান্ত। 5 ম্যাচের জায়গায় হবে 3 ম্যাচের টি-20 সিরিজ। খেলা 28 ও 30 মে ও 1 জুন। লাহোরে ফ্লাড লাইটের নিচে হবে সবগুলো ম্যাচ। মাহিয়ান বিন জসিম, 71। অনেক ক্রিকেটারই জাতীয় দলে আসছেন পরিণত না হয়ে, এমন অভিযোগ কিংবা কষ্টের কথাই বললেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তার মতে মেধা আছে, কিন্তু পরিস্থিতি না বুঝে খেলতে পারাতেই হোঁচট খাচ্ছে। এইচপি ও এ দলের কার্যক্রম বিসিবি আরও মনোযোগ বাড়ানো প্রয়োজন বলে মনে করছেন কোচ সালাউদ্দিন। সাইফুল রূপকের রিপোর্ট। আমার মনে হয় ছেলেরা বুঝতে পারছে যে আসলে তাদের আমরা আসলে এই স্টেজে আসলে আমরা থাকতে চাই না। সত্যিই কি বুঝতে পেরেছে শান্ত লিটনরা? এখনো তো দুর্বল জিম্বাবুয়ে আর আরব আমিরাতের বিপক্ষে হেরে মুখ লুকাতে হয়। মিলছে কারি কারি টাকা, মিডিয়া কাভারেজও কম নয়। নেই শুধু 22 গজে পারফরমেন্স, টেস্ট আর টি-20 র্যাঙ্কিংয়ে নয়। পছন্দের ওডিআই ফরম্যাটে এখন 10 নম্বরে। বিশ্ব ক্রিকেটে আর কত নিচে নামবে টিম বাংলাদেশ? বাংলাদেশের কি মেধার ঘাটতি না ট্যালেন্ট আছে মাঠে, বা ওই সিচুয়েশন অনুযায়ী ক্যালকুলেটিভ ক্রিকেট খেলতে তারা ব্যর্থ হচ্ছে? কোনটাই ঘাটতি আসলে? অনেক কিছু চেঞ্জ করার দরকার আছে। আমাদের এইচপি বলেন, আমাদের ধরেন যারা টাইগারে আছে তাদেরকেও, সেখান থেকেও আসলে আমাদের অনেক কিছু চেঞ্জ করার দরকার আছে। আর এইচপিটা খুব ইম্পর্টেন্ট জায়গা। এইচপির এই জায়গাটা আসলে আর আমার মনে হয় আরও ভালোভাবে কাজ করা উচিত। কারণ অনেক জিনিস আমাদের যেটা ন্যাশনাল টিমে বলতে হইতেছে সেটা আসলে আমাদের বলা উচিত ছিল না, আমি যেটা মনে করি। আমার যেটা হ্যাঁ, এটা অনেক কিছুই আসলে আমাদের ওইটা একটা ন্যাশনাল টিমের ছেলেরা আসলে বলা উচিত না, আমি যেটা মনে করি। বাট আমাদের হয়তো বলতে হইতেছে। তার মানে হয়তো আমাদের কোথাও না কোথাও কিছু আসলে আগের থেকে হয়তো আমরা শিখে আসতেছি না, বা এটা পরে এসে শিখতে হতেছে। সো এইখানে আমাদের আসলে এখানে সবারই হেল্প করতে হবে। যারা 19 আছে, 19 থেকে শুরু করে একেবারে আমাদের এই জায়গাটা যদি আমার একটা ভালো চেইন থাকে, তাহলে আমার মনে হয় এইটা যদি একটা, আমার মনে হয় যে 19 এইচপি, বাংলা টাইগার এবং ন্যাশনাল টিম, এদের মধ্যে যদি একটা ভালো সমঝোতা থাকে, আমার মনে হয় তাহলে হয়তো আমরা আমরা আসলে ঠিক সঠিক জায়গায় যেতে পারবো। এছাড়া আসলে আমার মনে হয় না সবাই যদি ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা কাজ করে সেখানে আসলে ভালো কিছু হওয়ার সম্ভাবনা নেই। অন্য অনেক দেশের ক্রিকেটারদের চেয়ে বেতন কিংবা ম্যাচ ফি বেশিই পাচ্ছে টাইগাররা। প্রশ্ন ওঠে, দেশের জয়ে বড় অবদান রাখা, বিশ্বমানের পারফর্মার হওয়ার সেই জেদ, চেষ্টা আর ক্ষুধা আছে কি ওদের? বেতন বাড়াতে মনে হয় আপনারা খুশি না, বা আমাদের ম্যাচ ফিজ না, আমার মনে হয় যে অনেকদিন পরে আমাদের ম্যাচ ফিজ বেড়েছে। বোর্ড হেল্প করছেন আমাদের, এটা অবশ্যই এটা অ্যাপ্রিসিয়েট করার মতো বিষয়। আর কি হলে আসলে আমরা ভালো করব জিনিসটা এরকম না। জিনিসটা আমার কাছে মনে হয় যে ভালো ক্রিকেট খেলাটা খুব ইম্পর্টেন্ট। ভালো ক্রিকেট চেষ্টা থাকাটা, দায়িত্ব নিয়ে খেলাটা খুব ইম্পর্টেন্ট। আমার মনে হয় যে আমরা যেভাবে ক্রিকেট খেলছি এটা অবশ্যই আমাদের এই দায়িত্বটা নিতে হবে যে আমরা ভালো করতে পারছি না। এখন কিভাবে ভালো করতে হবে এটা সবাই মিলে আলাপ করে বসে ওই ধরনের প্রিপারেশন প্র্যাকটিস নিয়ে আসলে করতে হবে। আমি যেটা বললাম যে আসলে সারাদিন কিন্তু মাঠে সবাই কষ্ট করছে, মেহনত করছে, বাট আপনি যদি মাঠে এক্সিকিউশনের দিক দিয়ে দেখেন এই জায়গাটাতে অনেক ঘাটতি আছে। সাইফুল রূপক, 71। আইপিএলে দিল্লির বাঁচা মরার ম্যাচে জ্বলে উঠলেন মোস্তাফিজুর রহমান। চলতি সিজনে উইকেট তুলে নেওয়ার পাশাপাশি করলেন ইকোনমিক্যাল বোলিং। পাওয়ার প্লে থেকে ডেথ ওভার সবখানেই ফিজ ছিলেন অনন্য। হাসান সজীবের রিপোর্ট। একদিকে ডু অর ডাই ম্যাচের চাপ, অন্যদিকে চড়া দামে কাঁধে বড় দায়িত্ব। অতিরিক্ত প্রেসারে ভেঙে না পড়ে উল্টো জ্বলে উঠলেন মুস্তাফিজুর রহমান। মুম্বাইয়ের ক্রাউড থামাতে সময় নিলেন মাত্র 2 বল। প্রথম ওভারেই স্বীকার করলেন বিগ ফিশ রোহিত শর্মার উইকেট।
আইপিএল এর প্লে অফ খেলতে মুম্বাইকে হারাতেই হবে দিল্লিকে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে ঠাঁই পেলেন না কাপ্তান আকসার প্যাটেল। অধিনায়কের দায়িত্ব ফাফ ডু প্লাসির কাঁধে। গুরুত্বপূর্ণ ম্যাচে ফিজের কাঁধেও বড় ডিউটি। পাওয়ার প্লের তৃতীয় ওভারে টাইগার পেসারের হাতে বল তুলে দিলেন কাপ্তান। অবশ্য হতাশ করলেন না মুস্তাফিজুর রহমান। নিজের প্রথম ওভারের শুরুর বল থেকে এলো 1 রান। এর পরের বলে করলেন কুপকাত। রোহিত শর্মাকে তুলে চলতি সিজনে করলেন উইকেট শিকারের শুরু। নতুন বলের ধারে ফিজকে মোকাবেলা করতেই হিমশিম মুম্বাই ব্যাটারদের। নিজের প্রথম ওভারে 2টা ডট বলে 1 উইকেটে 3 রান দিলেন কাটার মাস্টার। ফের পঞ্চম ওভারে বোলিংয়ে আসেন মুস্তাফিজুর রহমান। 2টা ডট বল দিলেও প্রথম ওভারের তুলনায় কিছুটা এক্সপেন্সিভ ছিল এই ওভার। 2 বাউন্ডারিতে 12 রান খরচ করেন ফিজ। এরপর 14 ও 18তম ওভারে বোলিংয়ে আসেন মুস্তাফিজ। ডেথ ওভারে ডট বলে রান আটকানোর চেষ্টা করেন তিনি, যদিও বাউন্ডারির মার খান। তবে 4 ওভার বোলিং শেষে দলের সবচাইতে বেশি ডট বল দেওয়ার রেকর্ডটা তারই দখলে। 1-এর অধিক উইকেট না পেলেও চোখ আটকে যাবে স্কোরবোর্ডে ডট বলের দিকে। 24 বলের 10টা বলই ডট দিয়েছেন ফিজ। 30 রান খরচায় শিকার করেছেন মোটে 1 উইকেট। উইকেটের দিক থেকে বিবেচনা না করলেও ডট বলের দিক থেকে অন্যান্য পেসারের তুলনায় মুস্তাফিজের বোলিং ফিগার বেস্ট বলতেই হবে। হাসান সজীব, 71। এ ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।